বলছিলেন না যে বাইং অপশনের আলাদা নিয়ম, তো স্যার হুম ওইভাবে না লোন অ্যামortization শিডিউলটা মিলে নাই, ওটা একটু করে দিতে হবে। 20 নম্বরের লোন অ্যামortization মিলে নাই। জি স্যার, ওই যে বাইং বাইং অ্যাডভান্স অপশন যেটা। জি স্যার। লোন লোন অ্যামortizationে তো বাইং অপশনে টাকাটা বিগিনিং এ দেয় নাই। ওটা কি বিগিনিং এ দিছে? বাইং অপশনে তো টাকা ঠিকই এন্ডিং এ দিছে। কেবলমাত্র তো আমি আমার যতটুকু মনে পড়ে ওই ইয়েটা, এই তোমার লিজ অপশনে অ্যাডভান্স ছিল, বাইং অপশন তো অ্যাডভান্স ছিল না। আচ্ছা স্যার দেখতেছি তো। মানে অল্টার মানে স্যার ওইখানে তো ডিসিশন ছিল তো, আহ, লিজ অপশন আর বাইং অপশন দুইটাই করতে হবে, তো এ বি দিয়ে বলছে যে একটা হচ্ছে বিগিনিং আর আরেকটা হচ্ছে অ্যাডভান্স, তাহলে তো স্যার দুই ভাবেই করতে হবে না? আচ্ছা আমি অঙ্কটা পড়তেছি, খেয়াল করো সবাই। 20, hypothetical limited is contemplating having an access to machine for a period of 5 years. Discussions with various financial institutions have shown that the company can have the use of machine for the stipulated period through leasing arrangement, or the requisite amount can borrowed at 14% to buy the machine. The firm is in the 50% tax bracket. In case of leasing, the firm would be required to pay an annual end of rent of টাকা 1,20,000 for 5 years. In case of leaseর ক্ষেত্রে the firm would be required to pay an annual end of the year rent of টাকা 1,20,000 for 5 years. বছরের শেষে দেয়। All maintenance, insurance and other costs are to be borne by leasee. এইখানে একটা বিষয় আছে, সেটা হলো সমস্ত মেইনটেনেন্স খরচ এবং ইন্স্যুরেন্স লিজি ক্যারি করে। আমরা এতকাল ধরে পেয়েছি লিজর in the case of purchase of the machine which cost টাকা 3,43,300, the firm would have a 14% 5-year loan to be paid in 5 equal installment. Each installment become due at the end of each year. আচ্ছা এখন পর্যন্ত এন্ড অফ পেয়েছি, ইনস্টলমেন্ট গুলো এন্ড অফ দা ইচ ইয়ার দিছে। The machine would be depreciated on a straight line basis for tax purpose with no salvage value. It was advised the company regarding the option, it should go for assuming lease rentals are paid at the end of the year in advance. তাহলে লিজ রেন্টালের ক্ষেত্রে আছে, লিজ রেন্টালের ক্ষেত্রে আমি পেলাম যে একবার ওরা করতে বলেছে বিগিনিং আর একবার হলো তোমার এন্ডিং, এই দুইটা করতে বলছে লিজ অপশনের ক্ষেত্রে। কিন্তু বাইং অপশনের ক্ষেত্রে তো নাই, বাইং অপশনের ক্ষেত্রে তো এন্ড অফ দ্য ইয়ার স্পেসিফিক্যালি বলাই আছে, একেবারে নির্দিষ্ট করে উল্লেখ করে দিয়েছে। উল্লেখ না করলেও আমরা এন্ড অফ দ্য ইয়ার ধরেই করব। ঠিক আছে স্যার যদি বলো। স্যার ডিসকাশনের কথা বলছে না, তাহলে তো স্যার দুই অপশনই করতে হবে না? অ্যাডভাইস দ্য কোম্পানি রিগার্ডিং দ্য অপশন, রিগার্ডিং দ্য অপশন, দুই অপশন কই বললো? রিগার্ডিং দ্য অপশন, অপশন বিবেচনা করে ইট শুড গো ফর, এটা দেখা যায় যে অ্যাজিউমিং লিজ রেন্টালস, লিজ রেন্টের ক্ষেত্রে আর পেইড এট দ্য এন্ড অফ দ্য ইয়ার ইন অ্যাডভান্স। এটা স্যার না লিজের কথা সলিউশন বলছে।
স্যার সলিউশনে তো মানে করা আছে দুই অল্টারনেটিভই করা। পরে ডিসকাশন বলছে যে কোনটা বেটার, মানে কোন অপশনটা, এটা বলে দিচ্ছে আর কি। বাইং অপশন, অ্যামortization। আচ্ছা, এই তো বাইং অপশনে দেখলাম এটা হলো এন্ড অফ দ্য ইয়ারের পিভি বের করছে। ওকে ওকে, এরপরে সিন্স পিভি অফ বাইং borrowing এত is lower than the leasing এত, the buying alternative is preferred। লিজ অপশন করছে এটা বিগিনিং দিয়ে। কই, আমি তো খুঁজে পাই না। আমি তো শুধুমাত্র বাইং অপশনে একটা ওয়েতে দেখলাম, এই যে বাইং অপশন। ঠিক আছে, এই যে আচ্ছা 2 নাম্বার স্যার, স্টেপ। মনে হয় স্যার আমার মনে 2 হয় নাম্বার, ভুল হয়েছে। হ্যাঁ 2 নাম্বার আচ্ছা স্টেপে। স্যার। আর ঠিক আছে। স্যার আরেকটা কোশ্চেন হলো, স্যার 16 নাম্বারটায় মানে বলছে, এটা মানে বলছে যে হুইচ অল্টারনেটিভ ইজ টু বি সিলেক্টেড বাই তাহমিনা। তাহলে তো এখানে হুম, দুইটা অপশনই করতে হলো, হ্যাঁ। তো এখানে অবশ্যই স্যার অবশ্যই। বলছে যে পেইড ইন অ্যাডভান্স, তাহলে তো স্যার দুইটাই মানে ইয়ে করতে হবে, অ্যাডভান্সে করতে হবে না? যে লিজ এই অপশনটাও বাইং অপশনটাও অ্যাডভান্স নিয়মে করতে হবে না না স্যার। না না না, কখনো না, কখনো না। ওইখানে লিজ অপশনের ক্ষেত্রে বলা আছে পেড ইন অ্যাডভান্স, আর বাইং অপশনের ক্ষেত্রে কিছুই বলা নাই। বাইং অপশনের ক্ষেত্রে কিছু বলা না থাকলে এন্ডিং ধরে করতে হবে। বাইং জি অপশন এই স্যার, পর্যন্ত আমি অঙ্কের বুঝতে মধ্যে বাইং পারলাম। অপশন বিগিনিং পাই নাই। বাইং অপশন বিগিনিং পাই নাই। তোমরা পাইলে আমার জানাও। বাইং অপশন বিগিনিং খুব কম বলে, বিগিনিং বললে কোনো সমস্যা নাই, না শুধুমাত্র স্যার, ফর্মুলা চেঞ্জ হবে। মানে স্যার ওই শুধু দিন ফর্মুলা, আপনি স্যার বলে দিছিলেন যে স্যার এই শোনো ইয়াটা শোনো শোনো, একটু ইনস্টলমেন্টটা খেয়াল করো। বের করলে অন্য এই যে একটা সূত্র প্রেজেন্ট দিয়ে ভ্যালু, এই করতে যে হবে, এর প্রেজেন্ট জন্য ভ্যালু, বুঝতে বলছি। পারছি তো। এই যে প্রেজেন্ট ভ্যালু আচ্ছা 2 নাম্বার স্যার। স্টেপে শুধুমাত্র 1 + i দিয়ে গুণ হবে যদি এই বিগিনিং থাকে, কিন্তু বিগিনিং নাই, থাকে না। থাকলে পরে স্পেসিফিক্যালি বলে দেবে যে বাইং অপশনে ব্যাংকে টাকা দিতে হবে প্রতি মাসের শুরুতে বা বছরের শুরুতে, এটা বলে দেবে। হ্যাঁ, ব্যাংকে যখন জি আমি স্যার, কিস্তিটা এখন শোধ করবো স্যার তখন বলে দেবে। ক্লিয়ার হলো স্যার, এখন বুঝতে পারছি। আহ, বলো, আর 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 কারো কোনো প্রবলেম ছিল? স্যার আপনি যে স্যার বোর্ডের কোশ্চেন দিছিলেন স্যার, ওটা স্যার 37 আপনি নম্বর। ওই দিন 4টা ম্যাথ দিয়েছেন। এবার আবার আমারে একসাথে আরেক ভেজালে ফলাইতেছো। কি হয়েছে ওই রাতে? স্যার 37 নম্বর ম্যাথটাতে স্যার একটু একটু প্রবলেম হয়েছে স্যার। হ্যাঁ, এই জন্য তো প্রবলেম জিজ্ঞেস করবা, আমি তো এই জন্য অপেক্ষা করতেছি ওইটা। এদের বুঝছো প্রশ্নের শেষ নাই। ফোন করে বলতেছে যে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আমি স্যার, আমার এই পর্যন্ত সালাউদ্দিন স্যার কয়েকবার বের করছে গ্রুপ থেকে কিছু লেখার কারণে, আবার অনেকের এই আমাকেও বের করে দিয়েছে স্যার। তোমাকে বের করে দিছে। পিছনে দাদাতে ঢুকবা, সামনে দাদাতে বের করে দিছে, সমস্যা কি? আরে প্রায় আর এই তো করবেই। স্যারে আবার রিকোয়েস্ট করবা, অনুরোধ করবা, স্যার আমাকে আবার ই করেন একটু, দেখবা স্যার স্যার আবার তোমার একটু গালিগালাজ স্যার করে বাংলিশ তোমার একটু লিখলেই স্যার, হ্যাঁ হ্যাঁ। এই মানে স্যার বাংলা ইংলিশ মিলায় লিখলে স্যার বাংলা স্যার ইংলিশ টাইপিং করলে স্যার রিমুভ করে। ঠিকই তো, তুমি বাংলা ইংলিশ লিখবা কেন? তুমি হয় বাংলা লিখবা না ইংরেজিতে লিখবা। তুমি ইংরেজি ওয়ার্ড দিয়ে বাংলা লিখবা কেন? এই যে এত কষ্ট করে যে রাজা রামমোহন রায়, তারপরে উইলিয়াম কেরি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এরা যে ইয়ে বের করলো, বাংলা ইয়েটা বের করলো, এগুলো কি তুমি এগুলোর ইংরেজিতে কেন লিখবা? তুমি বাংলা লিখবা, অথবা ইংলিশ লিখলে ইংলিশে লিখবা, ঠিক না? তুমি কেন লিখবা যে এই স্যার আমার এম আমার ক্লাস কয়, এভাবে কেন লিখবা? তুমি তো লিখতে পারো না। আচ্ছা আসো 27 নম্বর 37 নম্বর 37 37 নিয়ে কথা বলছি, সবাই খেয়াল করো। 37 নম্বর কথা কিন্তু ভালো। মা আমি ক্লাসে। 37-এর
একটা জায়গায় তোমার বোঝার কথা না, শুধু ট্যাক্সের জায়গায়, আর অন্য সব জায়গা তো বুঝছো মনে হয়, বুঝছো না হ্যাঁ স্যার, মহিমা? ওই ট্যাক্সটাই সমস্যা স্যার। ওকে, ওই ট্যাক্সের আনসারটাই দিয়ে দিই। হ্যাঁ, ওই ট্যাক্সটা জি আসলে স্যার। কোথায় যাবে সেটা বলে দিচ্ছি। লিজ অপশনে ওই ট্যাক্সের কোনো ইমপ্লিকেশন নাই, ঠিক আছে? প্যাডটা তো দেখতেছি না, এরকম কি? আমি প্রশ্নটা পড়তেছি, সবাই খেয়াল করো। হ্যাঁ। Rajiv Chemicals Limited is considering the acquisition Rajiv Chemicals Limited is considering the acquisition of machine costing taka 16 lakh. The machine has an economic life of 5 years. The company can purchase the machine by borrowing at an annual interest rate of 13%. তার মানে 13% সুদে সে টাকাটা নিয়ে 16 লাখ টাকাতে কিনতে পারবে। The loan should be repaid in 5 years in equal annual installment at the end of each year. প্রত্যেক বছরের শেষে তাহলে কিস্তিটা তোমাকে, লোনের কিস্তিটা দিতে হবে। Government provides 5% tax credit for purchasing new industrial machines. তার মানে পারচেজিং করার ক্ষেত্রে গভর্নমেন্ট 5% ট্যাক্সের ফ্যাসিলিটি তোমাকে দেবে। গভর্নমেন্ট প্রোভাইড করবে, গভর্নমেন্ট দিবে 5% ট্যাক্স ক্রেডিট, 5% ট্যাক্সের সুবিধা। ট্যাক্সের ক্রেডিট করা মানে হলো তোমার নামে টাকাটা ক্রেডিট, ব্যাংকে যখন ক্রেডিট হয় তার মানে তুমি খুশি হও, তোমার টাকা যদি ব্যাংক থেকে ডেবিট হয় তুমি অখুশি হও। তার মানে কি ক্রেডিট করা মানে কি টাকাটা তোমাকে দিচ্ছে। Industrial machines. Under the lease alternative, a rental of taka 4,35,000 should be paid annually at the beginning of the year for 5 years. এরপরে আবার লিজ অল্টারনেটিভের লিজের যে পেমেন্টটা সেইটার কথা বললো, এটা বিগিনিং দিতে বলছে, বিগিনিং এর হিসাবে দিতে করবা। তাহলে this includes a machine cost of টাকা 20,000 per year to be borne by the lessor. এই যে 20,000 টাকা মেইনটেনেন্স কস্ট লিজর ক্যারি করবে, কিছু বলা না থাকলেও আমরা লিজরের ঘাড়ে পাঠাইতাম। The company charges depreciation in straight line method, ঠিক আছে? The estimated salvage value of the machine is টাকা 1 লাখ, salvage value আছে 1 লাখ টাকা। Tax rate is 30% and WACC is 14%. এবার আবার কর্পোরেট ট্যাক্স দেওয়া আছে 30% আর 14% হলো তোমার ডিসকাউন্টিং রেট। তো এখন আমাকে ওরা ওই 5% যে ঝামেলা, ওই 5% ঝামেলাটা সলভেন্ট চাইলো। তাহলে বাইং অপশনে এই ঝামেলাটা আসবে, এইটা আমার ইয়েতে আসবে না। আমরা এতটুকু বুঝতে পারলাম যে এই প্রবলেমটা লিজ অপশনে আসবে না, ঠিক না? তাহলে আসো দেখি ওই 5%, 16 লাখ তো মেশিনের দাম, 16 লাখ টাকার উপর 5% ধরলে হয় কত? 5 80,000 টাকা হয়, ঠিক না? তো এই 80,000 টাকা হলো তোমার ট্যাক্স সেভিংস, তাই তো? তাহলে দেখাচ্ছি। আচ্ছা একটু হোল্ড করো তো, আমি একটু কাজ করে নিই। তোমরা যে একটা ঘর বানাও না, ইয়েতে একটা ঘর বানাও হলো ট্যাক্স সেভিংস বা ট্যাক্স শিল্ড, একটা ঘর করো না, এই ট্যাক্স। আচ্ছা দাঁড়াও আমি দেখাচ্ছি, তোমরা এরকম করো তো। বাইং অপশন কিন্তু বাইং ইয়ে না,
এই লিজ না, বাইং অপশনে। বাইং অপশনে তোমরা করো হলো একটা ঘর করো ইয়ার, আর একটা ঘর করো ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট আর একটা ঘর করো ইন্টারেস্ট। ইন্টারেস্ট আর একটা ঘর করো ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন আর একটা ঘর করো মেইনটেনেন্স কস্ট। মেইনটেনেন্স কস্ট আর একটা ঘর করো হলো এই ট্যাক্সেবল এক্সপেন্স। ট্যাক্সেবল এক্সপেন্স, তাই তো। আর একটা ঘর হলো ট্যাক্স শিল্ড। ট্যাক্স শিল্ড, এই তো। এরকম করে ঘর করো। ট্যাক্স শিল্ডের পরে তুমি আর একটা ঘর করবা, সেই ঘরের নাম দিবা হলো তুমি এই ইন্টারেস্ট ট্যাক্স সেভিংস। ইন্টারেস্ট ট্যাক্স সেভিংস, এই ঘরটা নতুন করে করলাম, ইন্টারেস্ট ট্যাক্স সেভিংস। ঠিক আছে, তাহলে এইখানে নতুন করে একটা ঘর বানাইছি ইন্টারেস্ট ট্যাক্স সেভিংস। এটা কেবলমাত্র বছর 1-এ, প্রথম বছরে এই সুবিধা তুমি পাবা, অন্য কোনো বছরে অন্য কোনো ইয়ারে আর এই টাকাটা আসবে না। তাহলে 80,000 টাকা এই ইয়ার ওয়ান এই টাকা বসলো, 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 এখানে এসে বাড়তি আরো 80,000 টাকা বসলো। ঠিক আছে, সব ঘরের টাকা বসলো, ওখানে গিয়ে বাড়তি আরো 80,000 টাকা বসলো। তাহলে 80,000 টাকা যদি আরো বসে, তাহলে আলটিমেটলি এই টোটাল ট্যাক্স সেভিংস তখন কিন্তু একটু বেশি হয়ে যায়। এখানে ট্যাক্স শিল্ড যে টাকাটা আর এইখানে ইন্টারেস্ট অফ ট্যাক্স সেভিংস, দুইটা তখন কিন্তু এইটা একটা সুবিধা, এইটা একটা সুবিধা, দুইটা সুবিধা তখন আমার একবারে আসবে, ঠিক না? তো তুমি এখানে একটা কাজ করতে পারো, এই ইন্টারেস্ট ট্যাক্স সেভিংসটা আগে বসিয়ে এইটার সাথে যোগ করে টোটাল ট্যাক্স সেভিংসটা এখানে দেখাইতে পারো। অথবা তোমার আবার আর করতে হবে কি, এই দুইটা যোগ করে পরে আর একটা ঘর বানাই দেখাইতে হবে, ট্যাক্স শিল্ড। বুঝছো? আচ্ছা, তাহলে আমি একটু সহজ করে দিই। এইটা যদি আমি এই পাশে বসাই, এই সমস্ত কোনো একটা জায়গায় যদি আমি বসাই, এই ইনস্টলমেন্টের পরে, হ্যাঁ, এই ঘরটা যদি করি ইনস্টলমেন্টের পরে, তাহলে এই 80,000 টাকা আমি এখানে দেখালাম, 80,000 টাকা নিয়ে পরে আমি করলাম কি, এটার সাথে যোগ করি ট্যাক্স শিল্ড যেটা তুমি বের করছো, কত 50% মনে করো, 50% এই ট্যাক্সেবল এক্সপেন্সের উপর ধরছো, তো ধরে তো তুমি এখানে টাকাটা বের করছো, ওর সাথে 80,000 টাকা যোগ করে দিবা। তাহলে এখানে যে টাকাটা হলো যোগ আরো 80,000, তাহলে টোটাল ট্যাক্স শিল্ডটা একবার আমি পেয়ে গেলাম। তাহলে আমার নতুন করে আর ঘর করতে হলো না। কথাটা কি বুঝছো কিনা? এটা শুধুমাত্র প্রথম বছরে হবে, আর কোনো বছরে হবে না। আমি এই যে হ্যাঁ হ্যাঁ ইন্টারেস্ট ট্যাক্স সেভিংস যে 80,000 টাকা বের হইলো 16 লাখের উপরে, ওরা ধরতে বলছে কত 5% মনে হয়, 5% ধরতে বলছে, তাহলে 5/16 ওটা আগে তুমি বের করে নিবা, খসড়ায় বের করে নিবা, বের করে এনে তুমি 80,000 টাকা এই লিখবা এখানে ইন্টারেস্ট ট্যাক্স সেভিংস, একটা ঘর দিবা ইনস্টলমেন্টের পরেই মনে করে দাও, 3 নাম্বার কলাম দাও, ইনস্টলমেন্টের একটা ইন্টারেস্ট ট্যাক্স সেভিংস, শুধুমাত্র প্রথম বছরে 80,000 বসবে, বছর 1-এ, আর কোনো বছরে কিন্তু আসবে না। তাহলে 80,000 টাকা এখানে বসলো, তাহলে আলটিমেটলি আমার ট্যাক্স শিল্ড তো 50% তুমি এখানে বের করছো, যে ট্যাক্সেবল এক্সপেন্সের উপরে যে টাকাটা বের করলা, ওর সাথে আরো 80,000 টাকা যোগ দিয়ে টোটালটা এখানে লিখলা, অথবা এখানে তুমি যোগ করে এখানে এই কল দিয়ে এখানে নিচে লিখতে পারো। কথা বুঝছো কিনা? স্যার এটা তাহলে প্রথম টোটাল বছরে ট্যাক্সেবল এক্সপেন্সে যাবে? প্রথম বছরে ট্যাক্সেবল এক্সপেন্সে তো আমি কখনো বলি না ট্যাক্সেবল এক্সপেন্সে দেওয়ার কথা, না কি যেন বলিনি। বললেন আমি বলছি যে ইন্টারেস্ট ট্যাক্স সেভিংস আলাদা একটা ঘর হলো এখানে, এইখানে যে দেখালাম 80,000 টাকার ইন্টারেস্ট ট্যাক্স সেভিংস, এখানে ঘর করবো 2-3 নাম্বার কলামে করে 80,000 টাকা বসালাম। আর এই 80,000 টাকা এখন আমি আলটিমেটলি
আমার তো ট্যাক্সেবল এক্সপেন্সের মধ্যে কোনটা কোনটা আছে, ইন্টারেস্ট এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন, মেইনটেনেন্স কস্ট, এই তিনটা কস্ট যোগ করলে তো ট্যাক্সেবল এক্সপেন্স পাইছি। তো ট্যাক্সেবল এক্সপেন্সের ও তো এখানে বসাইছি, সে তার উপরে 50% ট্যাক্স যেটা ধরলাম সেটা হলো ট্যাক্স শিল্ড, এখানে ট্যাক্স শিল্ডটা পেয়ে গেলাম 50%। আরো আমার সুবিধা, ট্যাক্সের সুবিধা পাইছি আরো 80,000 টাকা। তাহলে এইখানে কার্ডটার সাথে এই 80,000 যোগ দিয়ে এখানে যেটা হবে সেটা বসাই দিব। প্রথম বছরে এই কাহিনী হবে। ও আচ্ছা স্যার, বুঝছি। তারপর স্যার প্রথম পরের বছরে বছরগুলো আগের মতোই। পরের বছরগুলো তো শুধু যথারীতি আগের মতোই। জি স্যার। তাহলে স্যার এই প্রথম বছরে ট্যাক্সের কাজ তো স্যার এই ট্যাক্সের কাজ তো শুধু এই ছকের মধ্যে না স্যার? এই শখের মধ্যে, আর কোথাও না, আর কোথাও না। এবং শুধু আর বাইং স্যার অপশনের লাস্ট 6 নাম্বার স্টেপে, বাইং অপশনের স্যার 6 নাম্বার এরকম স্টেপে, লাস্ট স্টেপ। স্যার এরকম যদি ট্যাক্সের কথা বলা থাকে তাহলে স্যার এটা সবসময় বাইং অপশনেই যাবে না স্যার? লিজিং এর শুধুমাত্র সাথে তো হ্যাঁ, সব সব না 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 না, লিজিং অপশনে কোনো সম্পর্ক নাই, বাইং অপশনে যাবে এবং বাইং অপশনে প্রথম বছর যাবে। কারণ বাইং করে যখন সেটা হলো প্রথম বছরে বাই করে, প্রথম বছর যাবে, আর কোনো বছর যাবে না। ঠিক আছে, তাহলে আলটিমেটলি প্রথম বছরের প্রেজেন্ট ভ্যালুটা বড় হবে। এটা কিন্তু স্টেপ 6 এর কাহিনী, হ্যাঁ, অন্য কোনো স্টেপে কিন্তু না, স্টেপ 6 এই বিষয়টা যাবে, বাইং অপশনের শেষ স্টেপ। ক্লিয়ার হয়েছে? স্যার 80,000 অ্যামাউন্টটা কি স্যার প্রত্যেক ইয়ারে লিখতে হবে? আরে না, শুধু প্রথম বছর বললাম না, শুধু এক বছরে এক লিখে তারপর 80,000 লিখছি না, আর আমি তো কোনো বছর লিখি নাই, আর কোনো আচ্ছা, বছর ওটা তো ফাঁকা আমি রাখ, দেখাইনি। হ্যাঁ, ফাঁকা অন্য রাখো কোনো স্যার। বছর যাবে না, শুধুমাত্র প্রথম বছর যাবে, আর আর সব বছর ফাঁকা। আচ্ছা স্যার, ঠিক আছে আমি বুঝছি। উত্তরটা আমি তোমাকে দিতে পারতাম, কিন্তু উত্তরটা দিলে তুমি এইখানে আবার অন্য ভাবে করছে, তো তুমি যদি আবার পাজেল হও, আমি তোমার এক সিস্টেমে করাইছি, এখানে আবার আর এক সিস্টেমে করা, এই কারণে আমি উত্তরটা তোমার দেই নাই। স্যার বছরের প্রেজেন্ট ভ্যালু বড় হবে কেন, ছোট হবে না? প্রেজেন্ট ভ্যালু ছোট হবে কেন? আমি 80,000 না যোগ করলাম, আমার আলটিমেটলি তো 80,000 বেশি হয়ে গেল না? না হ্যাঁ, ছোট হবে, হ্যাঁ ঠিক কথা বলছো, এটা তো বিয়োগ হবে পরে, ফাইনালি তো আমার ইয়ে থেকে বিয়োগ যাবে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, ছোট হবে হ্যাঁ। আর কারো কোনো কনফিউশন আছে? স্যার ডাব্লিউএসসি এটা কি কেডির মানটা দেওয়া? ডাব্লিউএসসি মানে কেডি, হ্যাঁ 14%, এই 14% ধরেই ডিসকাউন্টিং করবা। স্যার তাহলে কি লিজ অপশনে 30% দিয়ে করব, আর সরি বাইং অপশনে 30% আর লিজ অপশনে 14%? হ্যাঁ স্যার দুইটা কোশ্চেন, স্যার দুইটা আছে, একটা 13% আর একটা 14%, স্যার দুইটা আলাদা হবে। লিজ অপশন স্যার 14% আর স্যার বাইং অপশন 13% কস্ট আফটার ট্যাক্স। ডাব্লিউএসসি তোমার ইয়ে না 14% না, 14% এক কাজ করবো, আর 13% তো 13% তো তোমার অ্যামোর্টাইজেশনের জন্য ইন্টারেস্ট বের করবো সেটা, আর 13% আচ্ছা তো ওই যে ডিসকাউন্টিং রেট না। স্যার ওই যে কস্ট আফটার 13% তো ট্যাক্স ডিসকাউন্টিং না, 13% তো আমার ডিসকাউন্টিং রেট না, 13% তো আমার সুদের হার, সেটা তো ব্যাংক থেকে লোন নিছিলাম সেই সুদের হার। আমার ডিসকাউন্টিং করতে গেলে তো আমি ওই ইয়ে দিয়ে করব, এই 14% দিয়ে করব। আচ্ছা এখন তুমি বলতেছো যে ইয়ে এই আমি যে ব্যাংকের যে কিস্তিটা বের করব, সেই ব্যাংকের কিস্তি বের করার সময় আমি সুদের হার কত ধরবো? 13% ধরবা, হ্যাঁ সেখানে 13% ধরবা। ব্যাংকের যে ইনস্টলমেন্টটা বের করবা, সেই ইনস্টলমেন্টে বের করার সময় 13% তোমাকে ধরতে হবে। আর তুমি যখন এই ইয়েটা বা লাস্ট স্টেপ 6 নাম্বার স্টেপে যখন তুমি প্রেজেন্ট ভ্যালু বের করবা, সেইখানে তোমার 14% ধরে করতে হবে। কথা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? তো ঠিক আছে, তাহলে আমরা নতুন একটা ইয়েতে চলে যাই। স্যার এইটাতে এগুলোর হ্যাঁ স্যার এগুলোর একটু অ্যান্সার গুলো একটু বলে দিলে ভালো হতো স্যার। আনসার, জি স্যার। তো শোনো আনসার শোনো, আনসার হলো তোমার 37 নাম্বার আনসার বলছি, শোনো 37 নম্বরে এই এনপিভি
নেট প্রেজেন্ট ভ্যালু না প্রেজেন্ট ভ্যালু 37 নম্বরের প্রেজেন্ট ভ্যালু হলো তোমার প্রেজেন্ট ভ্যালু বাইং অপশনের প্রেজেন্ট ভ্যালু 9,81,038 9,81,038 9,81,038 9,81,038 ঠিক আছে। এটা হলো তোমার আমি বললাম এই বাইং অপশন বললাম। এবার আসো লিজ অপশন। লিজ অপশনের প্রেজেন্ট ভ্যালু হইলো তোমার 11,96,765 11,96,765 ঠিক আছে। এটা লিজ অপশনের 11,96,765 আর বাইং অপশনে বলছি যে 9,81,038 লিখতে পারছো 37 নাম্বার জি আনসার। স্যার। ওকে, এবার 38 নাম্বারের আনসারটা লেখো। 38 এর আনসার বাইং অপশনের প্রেজেন্ট ভ্যালু 10,07,601 10,07,000 10,07,601 10,07,601 এটা হলো তোমার এই বাইং অপশনের প্রেজেন্ট ভ্যালু। আর লিজ অপশনের প্রেজেন্ট ভ্যালু শোনো 10,24,234 10,24,234। আসো 39 নাম্বার 39 39 নাম্বারে বাইং অপশনের প্রেজেন্ট ভ্যালু হলো তোমার 4,56,025 4,56,025 আর লিজ অপশনের প্রেজেন্ট ভ্যালু 5,11,356 5,11,356 5,11,356। এবার আসো 40 নাম্বারের আনসার 40 কি দিছিলাম? 40 দিছি। জি স্যার। 40 এর আনসার তো আমার কাছে নাই, আমার কাছে শুধু নাই, এটা 40 এর আনসার নাই, বুঝছো? 40 করো, তারপর তোমরা আমাকে আনসার বলো, একাধিকের আনসার মিললে পরে আমি বুঝে যাবো অঙ্ক হয়েছে, আর না হলে পরে অঙ্ক করে দেবো। এই হলো মোটামুটি। হ্যাঁ বলো। আপনার কাছে কি অ্যানসার গুলো আছে? আনসার আছে, আনসার দিলে পরে তুমি তুই হবা এই মিসগাইডেড হবা, কারণ আমি তোমাকে যে নিয়মে করাইছি এখানে অন্য নিয়মে করছে, এখানে এনপিপি বের করছে, ফাইনালি আবার এনপিপি বের করছে। তো তখন তো তুমি সবগুলো মানে একটুর জন্য আটকে যাচ্ছে, তো এই জন্য মানে করতে পারতেছি না। ঠিক আছে, ছবি তুলে দিতে বলে এই নিয়মে কিন্তু অঙ্ক করতে যাও না, আমি যে নিয়ম শিখাইছি সেই নিয়মে করবা। আচ্ছা, এবার আসো আমরা আমাদের শেষ, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন মার্কেট শেষ। এবার আমি ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের ইনভেন্টরি কন্ট্রোল ওইটা নিয়ে কথা বলি। ইনভেন্টরি ম্যানেজমেন্ট ওই চ্যাপ্টার নিয়ে কথা বলি। এটা মনে হয় লাস্ট বাট ওয়ান, শেষ চ্যাপ্টার, আগের চ্যাপ্টার, ইনভেন্টরি ম্যানেজমেন্ট।